আমাদের পেশেন্টদেরকে আমাদের চেম্বারে বসে জিএফআর মাপতে পারবো? সবাই বলতেছেন না। অবশ্যই পারবো। ইজিএফআর ক্যালকুলেটর আছে, কিছুই না, অল্প জিনিস লাগে, তো মেল না ফিমেল, তার ক্রিয়েটিনিন লেভেল কত, তার ওজন কত দিলেই না ওজন লাগবে না। ওই যে কখনো ডলার না এখন আরো সহজ হয়ে গেছে, এখন ওজন লাগে না, খালি বয়স, মেল আর ফিমেল আর ক্রিয়েটিনিন। সো আমরাও পারবো, আমরা নিজেরাই অ্যানালাইসিস করে বুঝে ফেলতে পারবো। আমি ইউরিন রিপোর্ট দেখলাম, জিএফআর দেখলাম, নেফ্রোলজি লাগবে কিনা। ইউজুয়ালি আমরা মেডিসিনের যে ডেভিডসনে বলে স্টেজ 3 পর্যন্ত আমরা হ্যান্ডেল করতে পারবো, কিন্তু এরপরে হলে উই শুড নট Thank you very much, Dr. Javed, for providing us some information regarding the hypoglycemia incidence in diabetic end-stage renal failure patients. Now the floor is open for question answer, as well as if there is any queries and criticisms regarding the research article. So, please. Hey, yes. No, sir. Thank you, Dr. Kumar, for the nice presentation. এই স্টাডিটা আমাদের মেডিকেল কলেজে স্টাডি করা হচ্ছে। এবং আমরা জানি যে হাইপোগ্লাইসেমিয়া ডেঞ্জারাস, মেডিকেল ইমার্জেন্সি ডেঞ্জারাস কন্ডিশন। হাইপোগ্লাইসেমিয়া হলে কিন্তু অনেক সময় পেশেন্ট কিন্তু যদি হাইপোগ্লাইসেমিয়া বুঝতে পারে, খাওয়ার আগে সে কিন্তু দরকার নেই মারা যেতে পারে। আমার নিজের একটা এক্সপিরিয়েন্স ছিল, আমি ইনসুলিন দিছি, দিয়ে বাবু যে আচ্ছা খাইতে ভালো লাগছে না খাইতে, তখন যাই বসে যায়, ওষুধ খাবার আছে খাইতে পারবো। আমি ফিল করতেছি না আমার হাইপোগ্লাইসেমিয়া হচ্ছে, আমি খাবার খাবো, খাবার যাই, খাবারটা ধরবো, এই সময় বন্ধ করে বন্ধ দিয়েছি। এক্সপিরিয়েন্স আমরা হাইপোগ্লাইসেমিয়া খুব ভেরি ডেঞ্জারাস। এবং এই সিকিউরিটি পেশেন্টে কিন্তু আমরা তো সবসময় সিকিউরিটি পেশেন্ট আসলে আমরা খুব সাবধান যে তার যে আমরা ইনসুলিন ইউজ করবো, তার যে হাইপোগ্লাইসেমিক ড্রাগটা আমরা ইউজ করবো, আমরা সবসময় সাবধান থাকি যে আমরা জানি ইনসুলিন তো মেটাবলিজম কিডনি এবং লিভারে, এত যেহেতু কিডনি খারাপ, তার তো ইনসুলিন তো তার মেটাবলিজম হয়, যার জন্য ইনসুলিন অ্যাক্টিভিটি বেশি হয়। আমার কোশ্চেন হলো অনেক সুন্দর স্টাডি, ভালো স্টাডি আমরা জানতে পারছি যে যদি কোনো পেশেন্ট, আমরা জানি যে লিভার একটা যে গ্লুকোস্টেট, লিভার গ্লুকোস্টেট হিসেবে কাজ করে, যদি কোনো লিভারটা ভালো থাকে, তার যদি সিকিউরিটি থাকে, তার যদি একটা ডায়ালিসিস করে, তার কি তার হাইপোগ্লাইসেমিক হওয়ার চান্স কত? যে স্টাডি থেকে আমরা লিভার ফাংশন দেখছিলাম বা দেখলাম, কি ফাংশন কোন টেস্ট করে বুঝতে পারছি তার লিভার ফাংশনটা খারাপ হবে। স্যার এটা কিছু আর্টিকেলে কিছু লিমিটেশন আছে আর কি। আমরা এটা স্যার প্রসেস স্টাডি আমরা জাস্ট খালি গ্লুকোজ মনিটরিং এর মাধ্যমে আমরা পেশেন্টের ইয়েগুলো করছিলাম আর কি, ডিউরিং সময় ডায়ালিসিস পিরিয়ডের সময় যে সকল পেশেন্টগুলো এপিসোড হয়েছিল, আমরা ওভাবে স্যার আসলে ওরকম আরো যদি স্যার কিছু প্যারামিটার বাড়ায় দিয়ে তাহলে আমরা করতে পারলে আরো স্যার বেটার হতো আর কি, ওরকম দেখা হয়নি স্যার। থ্যাংক ইউ স্যার। হবে সুন্দর ডিসকাশন হবে ডায়াবেটিসের উপরে এবং কিডনি ডিজিজের উপরে। আমি যে হার্টের সমস্যা আছে এই যে লাইনটা যে জন্য দাঁড়াইছি ওটা দেখানো যাচ্ছে না স্যার, একটু ইয়ার কেবল একটু ডিস্টার্ব আছে স্যার, একটু ক্যাবেলের প্রবলেম। আচ্ছা ঠিক আছে, তুমি বলো তুমি কি বলছো। আমি একটা এই জিনিস দেখাতে চাচ্ছিলাম, সেজন্য লাগতেছে এটা কই ক্লাবের এটা অন করে দাও, রিস্টার্ট দাও একটু। আমাদের যে এই আর্টিকেলটা প্রেজেন্ট করছে, আর্টিকেলের একটা নাম্বার আছে, ইন্টারন্যাশনাল নাম্বার, সেটা হলো ডিওআই নাম্বার, ডিজিটাল অবজেক্ট আইডেন্টিফায়ার। এই জিনিসটা আমি একটু মানে যারা জুনিয়র রিসার্চার আছেন তাদের উদ্দেশ্যে আমি জিনিসটা একটু এক্সপ্লেন করতে চাচ্ছি, যে আমরা যে দেখছি অনেকে এই জিনিসটা বুঝতেছেন না ফাংশনটা কি সেটা। এই আর্টিকেলে সেটা আছে। এটা হলো যে আমরা যে ডিজিটালি যে সমস্ত আর্টিকেল পাবলিশড হয়, অনলাইনে থাকে যেগুলি, প্রত্যেকটা আর্টিকেলের একটা ইউনিক আইডেন্টিফাইং নাম্বার আছে। আমাদের আইডি নাম্বার আছে, আমারটা আমার এরকম। এইটা ডাইরেক্ট ওই আর্টিকেলটাই আসবে, সেই নাম্বার যেমন এই আর্টিকেল আছে, যে নিচে যে আমি দেখাবো সেটা, যে একটা নিচে একটা লাইন আছে www.dioai.gov
DOI.org, একটা স্ল্যাশ দেওয়ার পরে একটা নাম্বার আছে, ওই নাম্বারটুকু আমি দেখাবো, সেজন্য ওই নাম্বারটাই বোঝাচ্ছে যে এই আর্টিকেল, এইটুকু লিখে যদি কেউ গুগলে সার্চ দেয়, হাফ সেকেন্ডের মধ্যে এটা বের হবে, সম্পূর্ণ আর্টিকেল বের হবে। এটা এই সুবিধাটা আমরা অনেকে জানি না, যার জন্য আমরা এটা করি না। সে ইন্ট্রোডাকশনের ফার্স্ট পেজের নিচে আছে DOI নাম্বারটা। এখন এই নাম্বারটা নিতে হয় ডলার দিয়ে, প্রতিটা নাম্বারের জন্য $1 করে লাগে। কিন্তু আমাদের বাংলাদেশের জন্য সুবিধা হলে, এটা আমি ইনফরমেশন দেওয়ার জন্য বলছি, এটা ফ্রি। আমরা লিস্ট ডেভেলপ কান্ট্রি হিসাবে আফগানিস্তানের নামের পরে আমাদের নাম আছে, সেই হিসেবে আমাদের ফ্রি পেয়েছি। আমি অ্যাপ্লাই করেছিলাম, আমি 3টা পেয়েছি, 3টা জার্নালের এই নাম্বার পেয়েছি, এবং এইগুলি আমি মেনটেন করি, এবং আমি নিজ হাতে এই DOI নাম্বারগুলো মেনটেন করি, আপলোড করি। তারপর ওই যে নিচের দিকে একটা DOI নাম্বার আছে, এই সেকেন্ড বা থার্ড পেজে ইন্ট্রোডাকশন, নিচে দিয়ে বড় করে আছে ইন্ট্রোডাকশন, দেখছি ইন্ট্রোডাকশন করার সময়। না স্যার, DOI নাম্বারটা স্যার না দেখাই বলতে হতো, এটা দিও স্যার। ইন্ট্রোডাকশন তুমি বললাম তখন, আর এই যে নিচে আছে, তুমি ইন্ডিকেট করো এই যে নিচে, হ্যাঁ জি স্যার। এই যে www এর পরে আছে এই যে DOI.org, এটা হলো ইন্টারন্যাশনাল DOI ফাউন্ডেশনের ওয়েবসাইট। এইখানে ওর আর্টিকেল পাওয়া যাবে। আবার চলে গেল, তারপরে যে নাম্বারটা আছে এটা ইউনিক নাম্বার। এরকম প্রত্যেকটা আর্টিকেল যদি এই নাম্বার থাকে, তাহলে আমাদের গ্লোবালি আমাদের সার্চেবল একটা আর্টিকেল হবে DOI নাম্বার থাকে। এইটুকু আমি বলে শেষ করছি, ধন্যবাদ। সবাই অনেক কঠিন কঠিন কোশ্চেন বলতেছে, আমি একটু পড়াতে সোজা কোশ্চেন করতে চাই। এই স্টেজ অ্যানাটমিক্যালি, ফিজিওলজিক্যালি, প্যাথোলজিক্যালি, ক্লিনিক্যালি, এবং তোমরা কিডনিরা কিভাবে মানে এক্সপ্লেইন করবে আমাদের ঠিক আছে ম্যাডাম, এই জিনিসটা আসলে আপনাদের এই জিনিসটা অনেক ফিজিশিয়ানদের মধ্যে কনফিউজিং, যে আমি কখন রেনাল ডিজিজের মধ্যে এটা অ্যাকিউট বলবো, কোন সময় এটা ক্রনিক বলবো। তো এখন যে ডেফিনেশনটা আছে, যদি শুরু থেকে আসি, যে ন্যাশনাল কিডনি ফাউন্ডেশন যে ডেফিনেশনটা বলছে, সেটা হলো সহজভাবে বলি ম্যাডাম, সেটা হচ্ছে যে ডিউরেশন হচ্ছে 3 মাস। কোনো ব্যক্তি যদি 3 মাসের বেশি, তার যদি GFR লেভেল নরমাল থাকুক, কিন্তু এর সাথে যদি কিডনি ড্যামেজ মার্কার পারসিস্ট করে মধ্যে 3 মান্থ, সেই দীর্ঘমেয়াদী কিডনি রোগে আক্রান্ত। যেমন একটা পেশেন্টের তার যদি পারসিস্টেন্ট প্রোটিনিউরিয়া যায়, ইউরিনে অ্যালবুমিন যাচ্ছে, সেটা কিন্তু অনেক 1+2+ না, কিন্তু মাইক্রোনিউরিয়া আমরা বলবো। যেমন ডায়াবেটিক পেশেন্ট, আমরা জানি যে ডায়াবেটিক পেশেন্ট যখন ডায়াবেটিস আক্রান্ত হয়, তখন থেকেই তার কিডনিতে চেঞ্জ আসা শুরু করে, এবং এটা টাইপ 1 এর ক্ষেত্রে ডিউরেশন হচ্ছে 15 to 20 ইয়ার্স, এবং টাইপ 2 এর ক্ষেত্রে 1 to 5 ইয়ার্স। এবং এর মধ্যে মানে কিডনির হাইপারফিল্ট্রেশন হয়, তারপর কিডনি নেফ্রোমেগালি হয়ে যায়, এরপরে মেসেঞ্জার সেল প্রলিফারেশন হয়, এরপরে লিকিং হতে থাকে প্রোটিন ইন দ্য অ্যালবুমিন, ওইটাকে বলা হচ্ছে স্টেজ 3। এবং এই স্টেজটাই হচ্ছে কিডনি ড্যামেজ শুরু হয়ে গেল, এবং ওইটাকে বলা হচ্ছে মাইক্রোঅ্যালবুমিন স্টেজ। এবং এটা আমরা ডিটেক্ট করার জন্য আমরা যেটা অ্যালবুমিন ক্রিয়েটিন রেশিও করি, যে পরীক্ষাটা আমাদের সিভিল সিরিজে এখন হচ্ছে আর কি, এই মাইক্রোঅ্যালবুমিনটা ক্রস হয়ে গেলে তখন আমরা এটাকে বলতেছি ওভার প্রোটিনিউরিয়া। এই ওভার প্রোটিনিউরিয়া পর্যন্ত ক্রিয়েটিনের নরমাল থাকে। ওভার প্রোটিনিউরিয়া অনগোয়িং করতে তখন GFR ফল করা শুরু করে, তখন এটা তখন স্টেজ 5 এর দিকে ধাবিত হয় ডায়াবেটিক পেশেন্টের ক্ষেত্রে। এই জন্য আমরা ESRD বলবো তখনই যদি GFR লেভেল লেস দেন 15 ml, মানে 15 ml পার মিনিট পার 1.73 মিটার স্কয়ার বডি সারফেস এরিয়ার নিচে হয়, তাহলে আমরা এটাকে বলবো এনএসটি রেনাল ডিজিজ। এখন একটা পেশেন্টের যখন ক্রিয়েটিনিন আমাদের হাতে আসে, তখন আমাদেরকে এটাকে ইভালুয়েট করতে হয়, এটা কি অ্যাকুট মানে তাৎক্ষণিক পারলো নাকি এটা দীর্ঘমেয়াদী। আমরা জানি যে অ্যাকুট কন্ডিশনগুলোতে সাধারণত পেশেন্ট টক্সিক থাকে, এটিআই যেটাকে আমরা বলি, সেক্ষেত্রে ইলেকট্রোল ইমব্যালেন্স থাকে, পেশেন্ট টক্সিক থাকে, এবং সাথে অ্যাসোসিয়েটেড কিছু ফ্যাক্টর থাকে, হয়তো ফিভার থাকতে পারে, বা অন্য রেনাল কজ থাকতে পারে, লিভার কজ থাকতে পারে। কিন্তু সিকিটি হয়ে গেলে পেশেন্ট থাকে অ্যাসিম্পটোমেটিক, কোনো সিম্পটম নাই, আনটিল GFR less than 20 ml,
তার মানে দেখা যাচ্ছে পেশেন্ট যখন এনিমিয়া হয় তখনই পেশেন্টের সিমটমটা ডেভেলপ করে। তা এনিমিয়া হওয়ার জিএফআর লেভেল দরকার হচ্ছে 35 ml, তখন অলরেডি পেশেন্ট গোয়িং টু স্টেজ 4। যার জন্য এই পেশেন্টগুলো আমাদের কাছে সরাসরি মানে প্রাথমিকভাবে আসে না, আসে অনেক পরে যখন স্টেজ 5 এ চলে যাচ্ছে। এখানে কতগুলো এজ গ্রুপ আছে, কিছু গ্রুপ দেখা যাচ্ছে যে বয়স অল্প, এই গ্রুপগুলো সাধারণত কিডনি নষ্ট হওয়ার পেছনের মেইন কারণ হচ্ছে আপনার গ্লোমেরুলোনেফ্রাইটিস। আমাদের বাংলাদেশে দেখা যায় 25 ইয়ার্স 30 বছর বয়সে আপনার রোগীগুলো আসছে, দেখা গেলো হঠাৎ করে একদিন তার শ্বাসকষ্ট, ট্রিটমেন্ট দেখা গেলো 20, 25, 26 এরকম। এবং যখন আমরা আরো কিছু মানে ইনভেস্টিগেশনের দিকে নিচের দিকে যেতে থাকি তখন দেখি যে তার কিডনি সাইজ নরমাল থেকে অনেক ছোট হয়ে গেছে, তখন ওটা হচ্ছে গ্লোমেরুলোনেফ্রাইটিস। এটা একটা কারণ। আর বয়স্ক রোগীদের ক্ষেত্রে আমরা হাইপারটেনশন চিন্তা করি, তারপর ডায়াবেটিস চিন্তা করি, ড্রাগ ইনডিউস হতে পারে। কিন্তু এন্ড স্টেজ কই হলো তাই এটা ডেসক্রিপটিভ ফর্ম হলো, কিন্তু ফাইনাল এন্ড স্টেজ কখন বলা হবে? এন্ড স্টেজ হচ্ছে স্টেজ 5, সিকেডি স্টেজ 5, যখন আমরা জিএফআর 15 লেভেলের নিচে নামবে তখন আসলে হয় কি, যদি আগে নাই বুঝতে পারি যে এই ডিজিজটা হয়েছে, তাহলে আমরা রেফার করব কিভাবে? তো সো দ্যাট ডক্টর পরাগ সুন্দর করে বলেছে, আমি আরেকটু আমাদের মতো করে সহজ করে বলি যে আমরা কিভাবে বুঝবো যে এই রোগীটা এখন আমার কিডনি ডাক্তারের কাছে পাঠানো দরকার। এর আগে আমি বলি যে আমাদের অনেকগুলো রং পারসেপশন এন্ড অ্যাওয়ারনেস তৈরি করেছি, এটার জন্য কিন্তু জনগণ দায়ী না, আমরা দায়ী। যেমন এএসও টাইটার নিয়ে একটা পারসেপশন, আমরা ভুল পারসেপশন তৈরি করেছি। ভিডাল টেস্ট নিয়ে একটা ভুল পারসেপশন তৈরি করেছি। আরএ টেস্ট নিয়ে অসম্ভব ভুল পারসেপশন তৈরি করেছি। কারণ আরএ টেস্ট সবারই পজিটিভ হতে পারে, ইভেন এলডারলি পেশেন্ট, স্মোকার, নর্মাল পারসন, বাট আরএ হইলেই এমটিএক্স দিয়ে দিচ্ছে, কি মানে ডেঞ্জারাস ব্যাপার। এখন রিসেন্ট ট্রেন্ড হয়েছে যে জ্যাক ইনহিবিটর, যাকে তাকে জ্যাক ইনহিবিটর দিয়ে দিচ্ছে, কি অসম্ভব মানে মানে অ্যাওয়ারনেস, আমাদের খারাপ অ্যাওয়ারনেস আমরা তৈরি। আরেকটা হলো এখন আরেকটা মানে অ্যাওয়ারনেস তৈরি হয়েছে, কিডনি গ্লুটিয়াসে ব্যথা হলেও কিডনি নষ্ট হয়ে গেছে। এগুলোর জন্য কিন্তু রোগীরা দায়ী না, আমরা দায়ী। আর আলট্রাসোনোগ্রাম দেখে বলি কি আপনার তো গ্যাস্ট্রিক আলসার হয়েছে, কে দায়ী? উই পিপল। সো এটা কিন্তু আমাদের কখনোই যদি আমাদের চিকিৎসা ব্যবস্থার আমাদের একটা বড় দায়িত্ব হলো, এক হলো রোগীকে চিকিৎসা করা, দুই হলো রোগীর মধ্যে হেলথ এডুকেশন এন্ড অ্যাওয়ারনেস তৈরি করা। আমরা এডুকেশন এন্ড অ্যাওয়ারনেসের জায়গাটায় সাংঘাতিক খারাপ পারফরমেন্স করছি। তো এই জন্য আমাদের আগে বুঝতে হবে, সো দ্যাট তো যে জিনিসটা হলো কি যে ডায়াবেটিস এবং হাইপারটেনশন অলমোস্ট কন্ট্রিবিউট 80% অফ দ্য রেনাল ফেলিওর। তো আগে এটা সিআরএফ বলতো, এখন তো টার্মিনোলজি চেঞ্জ হয়ে সিকেডি হয়েছে। তো স্টেজ 1, 2, 3, 4, 5, এই 5 is equivalent to ESRD, end stage renal disease, that means GFR 15 ml এর নিচে যদি আসে। এখন আমরা তো জানি হলো একটা ইউরিন রিপোর্ট আর একটা ক্রিয়েটিনিন রিপোর্ট, তাহলে আমি কিভাবে রিঅ্যাক্ট করব, আমি কখন পাঠাবো? আমি বলি কি একটা ইউরিনের রিপোর্ট কিন্তু সাংঘাতিক গুরুত্বপূর্ণ, আমরা সবাই কিন্তু করাই। 4টা জিনিস কিন্তু আমি অবশ্যই দেখব, আমি সবার জন্যই বলছি 4টা জিনিস অবশ্যই দেখব, সবগুলো হয়তো দেখতে পারবো না, কিন্তু 4টা যেন আমার মিস না হয়। নাম্বার 1 হলো গ্লুকোজ, তার রিডাকশনটা কি রকম। নাম্বার 2 হলো প্রোটিনটা কি লেখছে, 1+, 2+, 3+। যদি আমি ট্রেস লিখে নো প্রবলেম, 1+ লিখে একটু মাথা কুচকাবো, 2+ লিখলে আমি ক্রিয়েটিনিন নরমাল হোক আর অ্যাবনরমাল হোক, আমি অবশ্যই চেষ্টা করবো একটা ইভ্যালুয়েশনের জন্য। যদি আমার পক্ষে সম্ভব হয়, ইভ্যালুয়েশনটা কি করব, যে ইউরিনারি টোটাল প্রোটিন অর অ্যালবুমিন ক্রিয়েটিনিন রেশিও। যদি অ্যালবুমিন ক্রিয়েটিনিন রেশিও অ্যাবাভ রেঞ্জ হয়, অবশ্যই আমি নেফ্রোলজিস্টের কাছে পাঠাবো। কেন পাঠাবো? দিস ইজ দ্য টাইম টু হল্ট দ্য প্রোগ্রেশন। কিছু ওষুধ আছে যদি আমি ওই সময় দিতে পারি, এই প্রোগ্রেসটা বা এই মেকানিজমটা এখানে স্টপ হয়ে যাবে, এই রোগীটা কিন্তু ইএসআরডি তে যাওয়া স্টপ হয়ে যাবে। তাহলে আমরা ইউরিন রিপোর্ট খুব ভালো করে দেখব। ক্রিয়েটিনিন অত গুরুত্বপূর্ণ না, কিন্তু ক্রিয়েটিনিন নরমাল থেকে কিন্তু একটা রোগী সিকেডি হতে পারে, তাহলে ইউরিন রিপোর্ট খুব গুরুত্বপূর্ণ। গ্লুকোজ, অ্যালবুমিন, আর হলো পার্সেল আরবিসি। এখন আরবিসি আমি কেন দেখব? কারণ আমার যে ক্রনিক ইন্টারস্টিশিয়াল কিডনি ডিজিজ আছে, দিস ইজ ওয়ান অফ দ্য রিজন অফ ক্রনিক কিডনি ডিজিজ। ক্রনিক ইন্টারস্টিশিয়াল কিডনি ডিজিজের একটা অংশই হলো এখানে সামান্য কিছু আরবিসি থাকবে, একটা দুইটা হইলেও থাকবে, বা 3টা 4টা সামান্য কিছু পার্সেল থাকবে, অত বেশি পার্সেল থাকবে না।
তাহলে যদি আমি একটু প্রোটিনুরিয়া পাই, একটু আরবিসি পাই, একটু পাসেল পাই, আমি অবশ্যই রেনাল রেফারেল করব। তো এই 4টা জিনিস কিন্তু আমি খেয়াল করব। কাস্ট যদিও আমাদের দেশে অত ভালো বুঝে না বা অনেকে ভালো করতে পারে না, কাস্ট নিয়ে অত চিন্তা করার দরকার নাই। আর এর সাথে ক্রিয়েটিনিন যদি একটু বেশি হয় তাহলে তো কথাই নেই, বিকজ আমার টার্গেট হবে আমার পেশেন্টটাকে সেভ করতে হবে। থ্যাংক ইউ। স্যার যেটা স্যার যারা ডায়াবেটিক পেশেন্ট, আসলে যেটা আপনি স্যার বললো যে এই রোগটার মানে ডায়াগনোসিসটা অনেক দেরিতে ম্যানিফেস্টেশন হয়, এই জন্য যে সকল প্রাইমারি কারণগুলো হয় তার মধ্যে আমাদের ডায়াবেটিস হচ্ছে সেকেন্ড মোস্ট কমন, কিন্তু এটা এখন আস্তে আস্তে 1 নম্বরে চলে আসছে। আগে বাংলাদেশে ছিল ফার্স্ট কারণ ছিল গ্লোমেরুলোনেফ্রাইটিস, সিকিডির কারণ, আর ডায়াবেটিস ছিল সেকেন্ড মোস্ট কমন। কিন্তু এখন ডায়াবেটিসের ইনসিডেন্স এবং প্রিভ্যালেন্স এত বেশি ইনক্রিজ করতেছে, যার জন্য এটাও এখন ফার্স্ট অপশনে চলে আসছে। এখন যেটা স্যার যে ডায়াবেটিক পেশেন্টের ক্ষেত্রে নেফ্রোপ্যাথি যেটা হয়, এটা আমরা জানি যে লেগ কমপ্লিকেশন, হঠাৎ করে তো একটা ডায়াবেটিস রোগীর তো কিডনি সমস্যা হবে না, সেটা হচ্ছে রেগুলার যেটা হলো যে বছরে বেশি কিছু না 2 বার করে অন্ততপক্ষে রিনাল ফাংশনটা দেখতে হবে। 2টা টেস্ট, একটা হচ্ছে ইজিএফআর আর একটা হচ্ছে ইউরিন ফর অ্যালবুমিন ক্রিয়েটিনিন রেশিও। কারণ স্যার ইউরিনে আরই করে যে অ্যালবুমিন পাবো, সেই অ্যালবুমিনটা হচ্ছে মোর দ্যান 500 মিলিগ্রাম, তখন কিন্তু ডায়াবেটিক নেফ্রোপ্যাথির ওভার প্রোটিনুরিয়া স্টেজ 4 এ চলে গেল। ডায়াবেটিক নেফ্রোপ্যাথির 5টা স্টেজ, তার মধ্যে স্টেজ 4টাকে বলা হচ্ছে ওভার প্রোটিনুরিয়া। তার আগের যে স্টেজ, যেটাকে আমরা বলি মাইক্রো অ্যালবুমিন স্টেজ, এই স্টেজের রোগীগুলোকে আমাদেরকে আইডেন্টিফাই করতে হবে ডায়াবেটিক পেশেন্টের, দেন উই ক্যান হল্ট দ্য প্রোগ্রেশন অফ দ্য রেনাল ডিজিজ। এখন এই মাইক্রো অ্যালবুমিনটা করার জন্য আমাকে রেগুলার যেটা করতে হবে ডায়াবেটিক পেশেন্টের ক্ষেত্রে, সেটা আপনার ফিজিশিয়ান বলেন, সেলফ বলেন, যেটাই বলেন না কেন, ফ্যামিলি পারসন বলেন, সবার ক্ষেত্রে জিএফআর লেভেলটা দেখতে হবে ইয়ারলি 2 বার করে, বছরে 2 বার, আর অ্যালবুমিন ক্রিয়েটিনিন রেশিও। এখন আসলে তারপরে তো স্যার ঠেকানো যাচ্ছে না, মানে কিডনি রোগী কি হবে স্যার, নতুন যে স্টার ডাটাটা আসছে সেক্ষেত্রে বলছে যাদের বয়স 65-র উপরে প্রতি 5 জনে পুরুষ মানুষের ক্ষেত্রে 2 জন করে কিডনি রোগে আক্রান্ত, আর প্রতি 5 জনের 3 জন করে কিডনি রোগে আক্রান্ত। তাহলে এটা স্যার কত একটা মানে অ্যালার্মিং সিচুয়েশনের দিকে চলে যাচ্ছে স্যার। আমার আম্মু হচ্ছে কিডনি রোগী, আমার শ্বশুর হচ্ছে কিডনি রোগী, এখন স্যার মানে ঘরে ঘরে স্যার সিকিডি। এখন যে অবস্থা হচ্ছে মানে কোনোভাবেই স্যার এটাকে ঠেকানো যাচ্ছে না, এবং এটা একটা প্রোগ্রেসিভ ডিজিজ, মানে এমন যে স্যার নতুন কোনো ওষুধ আবিষ্কার হয়েছে সেটাও কিন্তু না। এই যে মাঝখানে এই স্টেম সেল থেরাপি নিয়ে স্যার কত কিছু হইলো, এটা পুরোটাই হচ্ছে একটা ফেক, এবং কিছু অসাধু ডাক্তার এটাকে ইনকাম করছে। এবং স্টিল নাও ওদিন একটা পেশেন্ট, এক ডাক্তারের বাবা, সে ঢাকাতে সে একটা স্টেম সেল থেরাপিতে গেছে, সে বলছে যে তার প্রতি সেশনে সব মিলে খরচ 10 লক্ষ টাকা, 3টা সেশন নিছে। ট্রিটমেন্ট আগে ছিল 2.5, 2 মাসের মধ্যে 10 নিয়ে আসছে। মানে এগুলোর দিকে যেন ধাবিত না হয়। এই যে এগুলো স্যার আমার মনে হয় যে আমি বলছিলাম যে আপনি একটা কেস করে দেন, ভয় বেচারা মানে ওখানে গেছিল বলতে, কিন্তু এত বেশি সিন্ডিকেট পরে সরে এসে পড়ছে। সিস্টেমিক ডিজিজ, এবং এই ক্ষেত্রে যেটা হয় ইন্টেস্টাইন রেনাল ডিজিজে তাদের ইউরেমিয়া হয়, এবং ইউরেমিয়ার জন্য আদার সিস্টেমস গুলো একই রকম ভাবে এফেক্টেড হয়। সেই ক্ষেত্রে যে ঘটনাটা ঘটে তাদের ক্ষেত্রে কনজেস্টিভ গ্যাস্ট্রোপ্যাথি হয়, যে কারণে তারা খেতে পারে না, তাদের খাওয়ার ইচ্ছা কমে যায়, সুতরাং তাদের ইনটেক কম হয়। নেক্সট যে কজ সেটা বলা হয়েছে অলরেডি, আমাদের শরীরে এন্ডোজেনাস ইনসুলিন সিক্রেশন হয়। এই ইনসুলিনকে মেটাবলিজম করে সাধারণত কিডনি থেকে যে এনজাইমটা তৈরি হয়, সেই এনজাইম ইনসুলিনেজ। যেহেতু কিডনি ইজ নন ফাংশনিং, এই এনজাইম সিনথেসিস হচ্ছেই না, হচ্ছে না বলে যে নরমাল এন্ডোজেনাস ইনসুলিন যেটা আমাদের ন্যাচারালি সিক্রেশন হচ্ছে, এটা হাফ লাইফ অনেক বেড়ে যায়, এটা মেটাবলিজম হয় না। সুতরাং এর দীর্ঘ সময় ধরে এর হাইপোগ্লাইসেমিক ইফেক্ট হিপোক্রিসিটা মেইনটেইন করতে পারে, যে কারণে এন্ড স্টেজ রেনাল ডিজিজের পেশেন্টস গুলো মোর প্রন টু ডেভেলপ হাইপোগ্লাইসেমিয়া মে নট বি ইট ইজ ভেরি সিম্পটোম্যাটিক, দ্যাট ইজ লেভেল 2 বা 3 আমরা যেটা বলতে চাচ্ছি এখানে, এটা একটা কথা। তো আরেকটা ঘটনা হলো, যারা এই ক্ষেত্রে কোশ্চেন হতে পারে যে তারা ডায়ালাইসিসে যাচ্ছে, ইনসুলিন যেটা রয়ে যাচ্ছে, তো এটা তো ওয়াশ আউট হয়ে যাওয়ার কথা, কিন্তু না, তা হয় না। যেহেতু এটা মেটাবলিজম হয় না, অনলি মেটাবলাইজড প্রোডাক্ট গুলো ডায়ালাইসিস হয়, এরা শুধু যেতে পারে। যেহেতু মেটাবলাইজড হয় না,
এটা কিন্তু যেতে পারে না। সুতরাং এখানে তাদের ইনসুলিন লেভেলটা সিগনিফিকেন্টলি পারসিস্ট করে যায়। নেক্সট আরেকটা কথা হলো, যেটাই ব্লাড সুগার থাকুক, সে ডায়াবেটিক বা নন ডায়াবেটিক, এই ব্লাড গ্লুকোজ যেটা, ইট ইজ ভেরি ফিল্টারেবল, 100% diffusible through the glomerular membrane as well as the dialysis membrane. আমরা জানি দেখানো হয়েছে আমাদের ডায়ালাইসিস মেমব্রেনে দুটো সাইড, এক সাইডে থাকে পেশেন্টসের ওন ব্লাড, আর একদিকে থাকে ডায়ালাইসিস ফ্লুইড। এই ডায়ালাইসিস ফ্লুইডের মধ্যে গ্লুকোজ কন্টেন্ট থাকে স্যার বলেছেন, কিন্তু এই গ্লুকোজ কন্টেন্টটা সিগনিফিকেন্টলি হাই কনসেন্ট্রেটেড থাকে না, এটার কনসেন্ট্রেশন থাকে অনলি 5.5 মিলিমোল পার লিটার ডায়ালাইসিস ফ্লুইড। এখন যেহেতু এই ডায়ালাইসিস ফ্লুইড ইজ রানিং থ্রু দি এই ডায়ালাইসিস ফ্লুইডটা মানে ব্লাড থেকে মেমব্রেন দিয়ে সেপারেটেড থাকে, ব্লাড কিন্তু কখনো ডায়ালাইসিস ফ্লুইডের সাথে মিক্স আপ হয় না। অনলি ডায়ালাইজেবল ওয়াস্ট প্রোডাক্টস ক্যান পাস থ্রু দিস মেমব্রেন। যেহেতু ডায়ালাইসিস ফ্লুইড অলওয়েজ রানিং, এই জন্য আমাদের সমস্ত ওয়াস্ট প্রোডাক্ট as well as some necessary products also diffuses out through this membrane and wash out through the wash out হয়ে যায়। যে কারণে যখন এই পেশেন্টগুলো ডায়ালাইসিসে যায়, তার যে ব্লাড গ্লুকোজ যেটা আছে এটাও ডায়ালাইসিস ফ্লুইডে চলে যায় এবং ওয়াশ আউট হয়ে যায়। পাইছো বটে Another mechanism for পাইছো আরে hypoglycemia পাইছো in non-diabetic patient. So it is not helpful here. এই জন্য এই আচ্ছা। অবস্থাটা রিকভার করার জন্য এখন আচ্ছা, ঠিক যেটা আছে। করা হয়েছে, আগে একটু ফোন করে বলে দাও। আচ্ছা। ডায়ালাইসিস ফ্লুইড ব্যবহার করা হতো, আর এখন এখানে আমরা গ্লুকোজ যুক্ত ডায়ালাইসিস ফ্লুইড ব্যবহার করি, এবং এই গ্লুকোজ এর ডিফিউশন প্রিভেন্ট করার জন্য ডায়ালাইসিস ফ্লুইডের সাথে এখন নেওয়া একটা নতুন নন অ্যাবজর্বেবল পলিস্যাকারাইড যেটা বলা হয় ডেক্সট্রান। বায়োকেমিস্ট্রি ম্যাডামরা স্যার আরো ভালো বলতে পারবেন, এই ডেক্সট্রানকে এখন ইউজ করা হচ্ছে এই ডায়ালাইসিস ফ্লুইডের সাথে। এইটা এই ডিফিউশন অফ দিস গ্লুকোজ ইজ টু সাম এক্সটেন্ট প্রিভেন্টেবল, এবং এটাকে অনেক উপকার পাওয়া যাচ্ছে। আর এই ক্ষেত্রে তো আমাদের করণীয় কি? এই জন্য আমরা পেশেন্টকে যেটা অলরেডি আমাদের স্যার বলেছেন যে আমরা পেশেন্টকে বলি সে সকালের খাবারটা খেয়ে আসবে, সাথে তার মেন যেটা দুপুরে যেটা খাবে সে খাবারটা সে হাতে নিয়ে আসবে, এবং যেদিন তার ডায়ালিসিস হবে ওই দিন সে অ্যান্টি ডায়াবেটিক কোনো মেডিকেশন গ্রহণ করবে না, সেটা ওরাল হোক ইনসুলিন হোক যা হোক। এবং ইউজুয়ালি আমরা এন্ড স্টেজ রেনাল ডিজিজ বা সিভিয়ার পেশেন্টগুলোকে যে অ্যান্টি ডায়াবেটিক মেডিকেশনস গুলো দিই বা প্রেসক্রাইব করি, আমাদের আইডিয়া হলো এগুলো সবই খুব শর্ট অ্যাক্টিং হবে, লং অ্যাক্টিং হবে না। এই জন্য আমাদের প্রিফারেন্স হলো রেগুলার ইনসুলিন, নট লং অ্যাক্টিং অর ইন্টারমিডিয়েট অ্যাক্টিং ইনসুলিন। রেগুলার ইনসুলিন অল্প সময় কাজ করবে, তাদের হাইপোগ্লাইসিমিয়া হওয়ার সম্ভাবনা কমে যাবে। এবং এই ইনসুলিনটা না দিয়ে সে সাথে নিয়ে আসবে, খাবার খেয়ে আসবে, খাবার নিয়ে আসবে, এবং সাথে একটা গ্লুকোজ ফ্লুইড নিয়ে আসবে। আমাদের প্রফেসর বলেছেন যে নিউট্রিয়েন্টস নিয়ে আসতে বলি, এবং আমরা আমাদের ডায়ালাইসিস রুমে অলওয়েজ 5% 10% ডি এবং ডিএনএস রাখি। যে কোনো সময় এই রিসার্চ হবে অলমোস্ট 100% পেশেন্ট অফ ডায়াবেটিস সিকেডি তারা হাইপোগ্লাইসেমিয়া হয়, আইদার সিম্পটোমেটিক অথবা অ্যাসিম্পটোমেটিক। এই জন্য আমরা প্রিকশন হিসেবে অলওয়েজ একটা টেক্সটাস কন্টেনিং ফ্লুইড ঝুলিয়ে রাখি এবং কন্টিনিউ করি। এখন আমরা যেটা করছি তো এই হলো ব্যাপার। ম্যাডামের কোশ্চেনটার জন্য আমি বলি অলরেডি এটা অনেক ভালো ব্যাখ্যা করা হয়েছে যে এবার যখন কমে যায় 15 ml এর নিচে তখন আমরা এসআরডি বলি, কিন্তু এই স্টেজ এটার সাথে আরেকটা কথা বলি আমরা, যখন লাইফ ইজ নট এবল টু মেইনটেইন ইজ লাইফ নরমাল লাইফ নিড, যদি সে করতে না পারে তখনই আমরা তাকে এন্ড স্টেজ রেনাল ডিজিজ বলি। যাদের জিএফআর 15 এর নিচে তাদের অনেকেই কিন্তু সিম্পটম ফ্রি এবং তারা লাইফ লিড করতে পারবে, কিন্তু যখন তাদের লাইফ লিড উইদাউট renal replacement therapy, that is either dialysis or transplantation ছাড়া কোনোভাবে মেইনটেইন করা যাচ্ছে না, that is the stage of end stage renal disease. আমি মনে হয় ম্যাডাম পুরো যাইতে পেরেছি। থ্যাংক ইউ। তো আজকে আমাদের যে মেসেজ অলরেডি আমি বলেছি, আমাদের ডায়ালাইসিস পেশেন্ট যারা আসবে তাদেরকে আমরা এইভাবে মেসেজটা দিই যে আপনারা খেয়ে আসবেন, খাবার নিয়ে আসবেন, ওষুধগুলো সাথে নিয়ে আসবেন, শুধু ডায়াবেটিসের ওষুধ না, বলি হাইপারটেনশনের ওষুধও নিয়ে আসবে, কারণ another very risk complication of the diabetic patient, either dialysis or non-dialysis, তাদের ক্ষেত্রে cardiovascular comorbidity এবং রিস্ক এবং কমপ্লিকেশন। এটাকে আমাদের পেশেন্টদেরকে আমাদের চেম্বারে বসে জিএফআর মাপতে পারবো?
সবাই বলতেছেন না, অবশ্যই পান। ইজিএফআর ক্যালকুলেটর আছে, কিছুই না, অল্প জিনিস লাগে, তো মেল না ফিমেল, তার ক্রিয়েটিনিন লেভেল কত, তার ওজন কত দিলেই না না ওজন লাগবে না, ওই যে কখন ডলার না না এখন আরো সহজ হয়ে গেছে, এখন ওজন লাগে না, খালি বয়স, মেল আর ফিমেল আর ক্রিয়েটিনিন। সো আমরাও পাবো, আমরা ডিজেনে অ্যানালাইসিস করে বুঝে ফেলতে পারবো। আমি ইউরিন রিপোর্ট দেখলাম, জিএফআর দেখলাম, নেফ্রোলজি লাগবে কিনা। ইউজুয়ালি আমরা মেডিসিনের যে ডেভিডসনে বলে স্টেজ 3 পর্যন্ত আমরা হ্যান্ডেল করতে পারবো, কিন্তু এরপরে হলে উই শুড নট Our next announcement, our next seminar will be organized by Department of Pediatrics Unit 3, Unit 2, and then after cardiology. Now we request our chairperson. স্যার Thank you very much for coming and staying with us for such a long time.